আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই চরম অস্থিরতার ফাঁদে দেশ, আগামী 7-10 দিনে কি হতে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। গত 16 মাস যাবতই অস্থির বাংলাদেশ, অবসান হচ্ছে না, শেষ হচ্ছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেন চূড়ান্ত অস্থির অবস্থায় পৌঁছে গেছে। গত কয়েক মাস যাবৎ অন্ততপক্ষে বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে সাইডলাইনে রাখা সম্ভব হয়েছিল, কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগকে গত মে মাসে নিষিদ্ধ করবার পর থেকে যেন আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে। আজ যে মুহূর্তে কথা বলছি তার একদিন পরেই নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউনূস সরকারের অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতা বিরোধী অপরাধে অপরাধী সাব্যস্ত করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইতোমধ্যেই অনেক বড় ধরনের কর্মসূচি দিয়েছে। গত বৃহস্পতিবারে লকডাউন কর্মসূচি দিয়েছিল এবং লকডাউন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছে আওয়ামী লীগ। স্বতঃস্ফূর্ত সাড়াটা এই জন্য যে ইউনূস সরকার বাংলাদেশের জনগণের জীবনকে বিষিয়ে তুলেছে। শুধু তাই নয়, ইউনূস সরকারের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বাংলাদেশের জনগণের জীবনকে, জীবন মানকে বিষাক্ত করে তুলেছে, যার কারণে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। এবং এই সাড়া পেয়ে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী 2 দিন আগামীকাল রোববার 16 নভেম্বর এবং পরের দিন 17 নভেম্বর সারা দেশে শাটডাউনের দাগ দিয়েছে। আর এই শাটডাউন বা লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহিংস হতে শুরু করেছে। বিভিন্ন স্থানে 1 সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয়। গত 4 দিনে প্রায় 32 যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না। যানবাহনে চড়তে, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে। অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে পরিস্থিতি। গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয়। এই মামলার অন্য 2 জন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে। রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বিজিবি 4 শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, শুধু 12 নভেম্বরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 32টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া
অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শেখ হাসিনার রায় ঘোষণার দিনটিকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে। সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ওই দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 গ্যাজেট প্রকাশ করে সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, যেখানে নির্বাচনী দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত দুষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে। 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের কর্মসূচি চলমান রয়েছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে। বিভিন্ন স্থানে বাস, মহাসড়ক, রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে সড়ক, মহাসড়ক, রেলপথ অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে। ভয়ে বেশিরভাগ যাত্রী পরিবহনে যাতায়াত করেননি। যাত্রীর অভাবে দূরপাল্লার বাস চলাচল দেশের প্রায় 300টি রুটেই এক প্রকার বন্ধ ছিল। বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার 5টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, ঢাল ও সড়কি হাতি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে দক্ষিণাঞ্চলের 21টি জেলার যান চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দেশের আরও বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়। রাজধানীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল অঘোষিত ছুটি। বিশেষ করে স্কুল বাসগুলো চলেনি। আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নোটিশ দিয়েও সরাসরি ক্লাস বন্ধ করে দিয়ে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল। এছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি। গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়া হয়েছে। আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। মানিকগঞ্জে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন। পটুয়াখালী ও বরগুনা জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয়। সবকিছু মিলিয়ে একটা চরম অস্থিরতার ফাঁদে পড়ে গেছে দেশ। বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এখনকার প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে, তারা আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ জ্ঞান করে কার্যক্রম চালাচ্ছে এবং এতে চারিদিকে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমনটাও সন্দেহ করা হচ্ছে যে নাশকতা বা সহিংসতা ঘটাচ্ছে সরকারের পক্ষ থেকে, কিংবা সরকারের সাথে আতাত করা যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঘটিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে এবং এটি অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে। আরেকটি বিষয় যে আওয়ামী লীগ তো একটা জনগণের দল, জনগণ থেকে উঠে আসা দল এবং আওয়ামী লীগের বাংলাদেশে এক বিশাল সমর্থক গোষ্ঠী আছে। তারা কি এই যে অবৈধ দমন পীড়ন এভাবে মেনে নেবে? এর মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা দেখছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা অন্যায় হচ্ছে। গত লকডাউনের দিন ধানমন্ডি 32-এ এক নারীকে জুলাই যোদ্ধা নামীয় পিটিয়ে লাঞ্ছিত করল। সেই নারীকেই পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়েছে। বাংলাদেশে কি তাহলে আদালত, বিচার, প্রশাসন কিছু আছে? কারা করছে এগুলো? কিংবা যদি কেউ করেও থাকে,
ডক্টর ইউনূস কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন? ডক্টর ইউনূসের চোখে এই খবর পড়েনি কিংবা কানে এই খবর পৌঁছায়নি যে ডক্টর ইউনূস কিংবা ডক্টর ইউনূস পরিষদের লোকজন আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন জন আছেন, সরকারের নীতি নির্ধারকরা আছেন, কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে? এগুলো দেখবার কি কেউ নেই? আমরা তো এর আগেও রাজনৈতিক সরকারের বাংলাদেশ দেখেছি, যে কোনো এ ধরনের অসহিষ্ণু ঘটনা ঘটলে কখনো কখনো সেই সময়ের সরকার প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, কিন্তু আজকে কোথায় সেগুলো নেই, হাওয়া হয়ে গেছে। দেশে অভ্যন্তরীণভাবে অস্থিরতার ফাঁদে দেশ, আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, কিন্তু আওয়ামী লীগ এসে ছাড়বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন, শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি, এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে। আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন, সেই নির্বাচন করতে পারবেন? গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনাগুলো, এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্যগুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে। কাজেই দেশ আগামী 7-10 দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে। গত 16 মাসে আমরা যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে। আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে, এইভাবে বাড়াতে বাড়াতে 2006-এর লগি বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ, ঢাকা দখল, ঢাকা অ্যাটাকের দিকেও চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে। আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয়, ইতিমধ্যে সমর্থন দিচ্ছে। আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন। পৃথিবীর তাবৎ গণমাধ্যমে, প্রেস্টিজিয়াস গণমাধ্যমে শেখ হাসিনা উপস্থিত হওয়া শুরু করেছেন। কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন। এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাঁচবেন না। ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে, বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে। কাজেই এ কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে, নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে। তারপরে যদি একটা কিছু হয়, যদি শান্ত হয়, যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয়, এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত। কিংবা এই নির্বাচনটা যদি হয়ও, আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল, কিংবা আগামী 2 দিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয়, তাহলে ভোট কেন্দ্রে তো মানুষ যাবে না, আতঙ্কে যাবে না, ভয়ে যাবে না। তাহলে ভোট হবে কিভাবে? নানান জটিলতা, নানান সমীকরণ খেলা করছে। কাজে আগামী অন্ততপক্ষে 7-10-15 দিন, এই নভেম্বরের বাকি সময়টা বাংলাদেশের ইউটার্ন করবার জন্য। ইউটার্নটা এই অর্থে যে এই যে খারাপ সময় যাচ্ছে গত 16 মাস যাবত, এই খারাপ সময় থেকে ভালো সময় উত্তরণের একটা ইউটার্ন পয়েন্ট হয়ে উঠতে পারে বাকি সময়গুলো নভেম্বরের। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা নিশ্চয়ই দেখব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা, তিনি খলিলুর রহমান, তিনাকে ভারত ডেকে পাঠিয়েছেন। মানে ভারত আসবে না, বলেছে আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? আপনার সাথে সলা পরামর্শ আছে। তিনি এখন ভারতে যাচ্ছেন। ভারতে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে সেটা আপনাদেরকে বলবে। কিন্তু আমরা যারা খোঁজ খবর রাখি তারা জেনেছি যে ভারত উনাকে একটু সাবধান বাণী দেওয়ার জন্য ডেকেছেন। বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে সলা পরামর্শ আছে। ওনার সাথে কি পরামর্শ? পরামর্শটি হচ্ছে গত কদিন থেকে, কয়েক মাস থেকে আপনারা যদি দেখেন, পাকিস্তানের অ্যাডমিরাল, যিনি নৌবাহিনীর কমান্ডার, তিনি বাংলাদেশে এসছেন। পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান
তিনি বাংলাদেশে এসেছেন। লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ, এই দুইটি দলের প্রধান বা উপপ্রধানরা বাংলাদেশে এসেছেন। তাদের কোনো ভিসাও নিতে হয়নি। ঢাকা এয়ারপোর্টে এসেছেন, সিলমারি দিয়ে তাদেরকে মামার বাড়িতে ঢুকানো হয়েছে। এর মধ্যে দিল্লিতে লাল কেল্লার কাছাকাছি জায়গায় একটি বোমা হামলা হয়েছে, যেখানে 13 জন মানুষ মারা গিয়েছে, 9 জন স্পট ডেড, পরবর্তীতে আরও 3 জন মারা যায়, তাও 4 জন, মোট 13 জন মানুষ মারা যায়। এদিকে ইসলামাবাদেও একটি হামলা হয়েছে, সেই হামলায় 12 জন লোক ইনস্ট্যান্টলি মারা যায়। এখন এই 12 জন লোকের মধ্যে 12 জন লোককে যারা হত্যা করেছে তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। তারাই তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি সংগঠন রয়েছে, যারা পাকিস্তানটিকে তালেবানের মতো অর্থাৎ আফগানিস্তানের মতো একটি গুহা রাষ্ট্র বানাতে চায়, যে অন্ধকার রাষ্ট্র, আয়ামে জাহেলিয়াত বানাতে চায়। সেই জন্য এই পাকিস্তানের উপরে নানানভাবে বোমা হামলা করছে, হত্যা করছে, যুদ্ধ করছে। কদিন আগে আপনারা দেখলেন পাকিস্তান এই কাবুলে হামলা চালিয়েছে, কাবুল পাকিস্তানে হামলা চালিয়েছে। তার মানে হচ্ছে এই মামা ভাগ্নার মধ্যে বিশাল একটা যুদ্ধ চলছে। একটা সময় ছিল আমরা দেখেছি এই পাকিস্তানে আফগানিস্তানের সমস্ত জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হতো। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল আফগানিস্তানের মানুষের যুদ্ধে ট্রেনিং দেওয়ার ক্ষেত্র। অস্ত্র দিত পাকিস্তান, বাইরে থেকেও আসতো, কিন্তু সেটা পাকিস্তানের ভেতর দিয়েই আসতো। খাবার দিতেন তারা, শিক্ষা দিতেন তারা, ট্রেনিংও দিতেন তারা। এই আফগানিস্তানি পরবর্তীতে তালেবানি বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র কায়েম করলো, আর এখন তারা পাকিস্তানকেও খেয়ে ফেলতে চাচ্ছে। পাকিস্তানকে খেয়ে তালেবানি স্টাইলে এই পাকিস্তান রাষ্ট্রকেই তারা ডেলে সাজাতে চায়, অথবা তারা পাকিস্তানের একটি অংশ নিয়ে একটি তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায়। সেই জন্য তারা হামলা চালিয়েছে, তারা স্বীকার করেছে। কিন্তু দিল্লিতে যে হামলাটি হয়েছে এটির দায় কিন্তু কেউ স্বীকার করেনি। আপনারা জানেন যে লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ আগে বলেছিল যে আমরা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণ করব ভবিষ্যতে। এই পূর্বাঞ্চলীয় সীমান্ত বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। তার মানে এখন বাংলাদেশের সীমান্তটি বাঙালিদের দখলে নয়, বাংলাদেশের দখলে নয়, এখন পাকিস্তানের হাতে চলে গিয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্যই এই নিরাপত্তা উপদেষ্টাকে ভারতে ডেকে নেওয়া হচ্ছে, যে হাজিরা দিয়ে আসো, বলে আসো তুমি কি করছো, তোমার দেশ কি করছে। লস্করে তৈয়বা, জয়শে মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন তোমার দেশে কেন? তারা কেন প্রতিনিয়ত তোমার দেশে মামা ভাইগনার মতো, মামার বাড়ির মতো বিনার বিষয় চলে এসছে, এসে এই কর্মকাণ্ড চালাচ্ছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে, এর কারণটা কি? এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা পত্রিকায় দেখেছেন, স্টেটমেন্টে শুনেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে যে বাটপার মন্ত্রী, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং চাঁদাবাজ যে মন্ত্রী, সেই মন্ত্রী বলেছে যে 8 থেকে 9 হাজার তরুণকে অস্ত্রের ট্রেনিং দেবে। কারণ তিনি বলছেন জিওপলিটিক্যালি আমরা যেখানে আমাদের সেখানে যুদ্ধ করা লাগতে পারে। তার মানে আমাদের যুদ্ধ করার মতো দেশ আছে শুধু একটি, সেই দেশটি হচ্ছে ভারত। কারণ 254 মাইল, মাত্র 54 কিলোমিটার মাত্র বার্মার সাথে আমাদের সীমান্ত। বার্মা নিজেরাই জর্জরিত, অন্য কারোর সাথে যুদ্ধ তো করা দূরের কথা, নিজের দেশের টেরিটরিও তারা রাখতে পারছে না। এই ছাড়া বঙ্গোপসাগরে জল কেলি করা ছাড়া আমাদের আর কোনো রাষ্ট্র প্রতিবেশী আমাদের নেই। আমাদের মূল প্রতিবেশী ভারত। এই ভারতের সাথে যে আমাদের 4000 স্কয়ার কিলোমিটার যে সীমান্ত রেখা, ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার লাইন, সেই ভারতের সাথেই তিনি যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন। এখন ভারত বুঝতে চাচ্ছে যে আপনারা কি আসলে যুদ্ধ করতে চান নাকি আমাদেরকে কাতুকুতু দিতে চান। এই যে মিলিশিয়াদেরকে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলল আমাদের 50 লাখ মিলিশিয়া প্রস্তুত, এদিক দিয়া সেই 50 লাখ থেকে 8,000 বা 9,000 করে করে ট্রেনিং দেওয়া, অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। এটার নাম হচ্ছে ক্রিয়া মন্ত্রণালয়, আর ট্রেনিংটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইলে আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশের আর্মি
বাংলাদেশের বিজিবি, পুলিশ, র্যাব, অথবা যে বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, সেই ডিফেন্স মিনিস্ট্রির হাতে এখন আর ডিফেন্স নাই। এখন বাংলাদেশের ডিফেন্স চলে গেছে কার কাছে? এই ডক্টর ইউনূসের পালিত পুত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের ওই বাটপার সন্ত্রাসী ছাদাবাজের কাছে। পেট মোটা হয়ে গেছে, ওয়েস্টিনে যায় খায়। আপনারা জানেন ওই যে চাঁদাবাজ যখন ধরা পড়ছে, সে বলেছে যে ভাইয়া যে ফোন করে বলল, সেই কথা কিন্তু আপনারা জানেন। তার বাবাও কিন্তু চাঁদাবাজে ধরা পড়েছে, দুর্নীতিতে ধরা পড়েছে। এর ফলে এটা কি দাঁড়াচ্ছে? এখন আমরা বুঝছি যে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, বিডিআর, পুলিশ কারো কাছেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়টি এখন নাই। এখন এই প্রতিরক্ষার বিষয়টি চলে গেছে এই মিলিশিয়াদের কাছে। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? আফগানিস্তানে যুদ্ধ করা তালেবানরা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? ওই যে তেহরিকে তালেবান, তারা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, এবং এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে এই যে লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদ, আল কায়দা এবং আইএসের মতো সন্ত্রাসী বাহিনী। এরা সম্প্রতিক আপনারা দেখেছেন মালয়েশিয়াতেও তাদের একটা গ্রুপ কিন্তু ধরা পড়েছে, যারা চূড়ান্ত বিচারের জন্য এখন প্রস্তুত। যেই কোনো দিন রায় ঘোষণা হবে, 15 থেকে 30 বছরের তাদের জেল জুলুম হতে পারে। তাহলে আপনারা বোঝেন যে বাংলাদেশটি যেহেতু মিলিশিয়াদের কাছে চলছে। এটার আরও একটা ক্লু আপনাদেরকে দিয়ে রাখি। এই আসিফ মাহমুদ কিন্তু বলেছে যে আমাদের প্রস্তুতি ছিল শেখ হাসিনাকে যদি এখন এইভাবে পরাজিত করতে না পারি আন্দোলনের মাধ্যমে, তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিব। তার মানে তাদের অস্ত্রেরও কিন্তু ভান্ডার রয়েছে। পুলিশকে হত্যা করেও বিশাল একটা অস্ত্র তারা মজুত করেছে। তাই ইন্ডিয়া এখন জানতে চাচ্ছে, তোমরা কি যুদ্ধ খেলা আমাদের সাথে শুরু করতে চাও? তাহলে আমাদেরকে বলো। সেই জন্যই এই আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই বাটপার খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে। এখন যে বিষয়টা হবে, ভারত সরাসরি একটি প্রস্তাব তাদেরকে দিবে যে তোমরা হয় নিজে থেকে স্টেপ ডাউন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দাও, বাংলাদেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসো, আর তা না হলে আমরা কিন্তু তোমাদের বর্ডার টর্ডার আর মানব না। তার মানেটা তো বুঝতে পারছেন যে শিলিগুড়ি থেকে বাংলাদেশের যে চিকেন নেক, এদিক দিয়ে চট্টগ্রাম, এদিক থেকে আকাউড়া, সিলেট, এইসব অঞ্চল, তামাবিল সীমান্ত, এইসব অঞ্চলে কিন্তু ইন্ডিয়া, ভারত তাদের সৈন্য সমাবেশ বাড়িয়েছে। এর কারণটা কি? প্রয়োজন হলে তারা কিন্তু যে কোনো সময়ে আক্রমণও করতে পারে। এখন আপনি বলছেন এইসব কথা তো শুনছি, শুনবেন। ভারত এমন একটা রাষ্ট্র, ভারত কিন্তু দেন এন্ড দেয়ার কোনো ডিসিশন নেয় না। ভারত হইল স্লো অ্যান্ড স্টেডি। ভারতের একটা নীতি আছে, যে নীতিটির নাম হচ্ছে চাণক্য নীতি। এই চাণক্য নীতিতে মানে ফট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের মধ্যে নেই। তারা খুব ধীরস্থিরভাবে চিন্তা করে দেশ, জাতি, মানুষ, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতাবাদ এবং জাতীয়তাবাদ সব কিছুকে মাথায় রেখে ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু তারা পা পেলে। তবে এখন ভারতের ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই অগ্রগতির পথে। তারা দেখেছে যে বাংলাদেশের সাথে তাদের যে বর্ডার, এই বর্ডারটাতে যদি সেকুলার শক্তি ক্ষমতায় থাকে, তাহলে তার 10 বিলিয়ন প্রতি বছর সামরিক ব্যয় কম হয়। কারণ তারা মনে করে বাংলাদেশ কখনো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের মতো কাউকে ভারতে অশান্তি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেটি হয়নি। এখন এই সরকারের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছে। 10টা আগস্টের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাই ভারত কনসার্ন যে আমরা 10 বিলিয়ন আমাদের সীমান্তে ব্যবহার করব, নাকি বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য ব্যবহার করব। বুঝলে বোঝেন, না বুঝলে বোঝার চেষ্টা করেন। ভারত 10 বিলিয়ন সীমান্তে ব্যবহার না করে ওই 10 বিলিয়ন দিয়ে যেই কোনো সময় চাইলে বাংলাদেশে কিন্তু রিজিম চেঞ্জ করে দিতে পারে। ভারত যেহেতু স্লো অ্যান্ড স্টেডি পথে আগানো একটা দেশ, সেই জন্য ভারত সময় নিচ্ছে। ভারতেরও কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো, টলারেন্সের একটা লিমিট আছে। তাদের লিমিটটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন শুধু ইনুস নয়, ইনুসের বাপেরও ক্ষমতা নেই ভারতকে ডিকটেট করে, ভারতকে থ্রেট দেয়, ভারতের অশান্ত করার জন্য ভারতকে কোনো কাজকর্ম করে। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, দিন আরও আসবে। আপনারা যারা
অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বাধীনতার শক্তির শক্তির প্রতি যাদের মায়া মমতা ভালোবাসা আছে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিন যত যাচ্ছে সারা বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আপনারা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কথা বলা বন্ধ, অথচ পৃথিবীর বহু দেশ তার বক্তৃতা নিচ্ছে, বিবৃতি নিচ্ছে, তার খবর ছাপাচ্ছে। কারণটা কি? বাংলাদেশে তো আরও বহু নেতা ছিল, এক্সাইলে ছিল, ঘরের ভিতরে ছিল, দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারেনি। তাদের কথা কয়টা পত্রিকা ছাপিয়েছে? কারণ বাংলাদেশ এই ছোট দেশে শেখ হাসিনাকে যে মাত্রায় রাজনীতিবিদ হিসেবে মনে করা হয়, তার সাথে মাপার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে জন্ম হয়নি, হবে কিনা ভবিষ্যতে আমরা জানি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, তিনি কাজ করছেন রাতে এবং দিনে। আপনাদের জন্য সুখবর আসবেই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।